প্লেনটা আছে আঙ্কারার খুব কাছের শহর আঙ্গোরায়। আঙ্গোরা তুর্কি সেনাবাহিনীর প্রশাসনিক সদর দপ্তর। গন্তব্য আঙ্গোরা হলেও আহমাদ মুসাকে নামতে হবে আঙ্কারা বিমানবন্দরে। সেখান থেকে পাহাড়ি পথে ২০ মিনিটের ড্রাইভে আঙ্গোরা। আঙ্কারা বিমানবন্দরে তাকে রিসিভ করার জন্যে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পক্ষ থেকে আসতে চেয়েছিল জেনারেল মোস্তফা, কিন্তু আহমাদ মুসা রাজি হয়নি। বলল, আমার মিশন। শুরুতেই ভিআইপি পরিচয় পেলে মিশনটা আর গোপন কোনো কিছু থাকে না। জেনারেল পরিচয় তো জানাই গেছে। উত্তরে আহমাদ মুসা বলল, আমরা তাকে জানাতে পেরেছি, কিন্তু সে জানতে পারুক তা আমি চাই না। তার মাধ্যমে ষড়যন্ত্র জানা যায় কিনা সেই চেষ্টাটাই আমরা করব। এজন্যই তাকে গ্রেফতারের আমি বিরোধিতা করেছি। মিসেস আবদুল্লাহ গাজেনের ডায়েরি থেকে যে ইঙ্গিত পাওয়া গেছে তার ভিত্তিতে অনুসন্ধান চালিয়েই জেনারেল মেডিন মেসুদের পরিচয় জানা যায়। মিসেস গাজেনের ডায়েরিতে জেনারেল সম্পর্কে কয়েকটা ক্লু পাওয়া গিয়েছিল। তার প্রশস্ত কপাল, সদা হাস্যোজ্জ্বল মুখ, ট্রেনিং ও ব্রিলিয়ান্ট রেকর্ডের অধিকারী। ট্রেনিংয়ের পর প্রথম নিয়োগ পায় ভ্যান ইউনিটি। এবং এসব ক্লুকে সামনে রেখে আহমাদ মুসার অনুরোধে তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জেনারেল মোস্তফা অনুসন্ধান চালিয়ে 4 জন সিনিয়র জেনারেলকে চিহ্নিত করেন। এই 4 জন জেনারেল ব্যক্তিগত জীবনের উপর অনুসন্ধান চালানো হয়। খোঁজ নেওয়া হয় ভ্যানের সাথে কার যোগাযোগ বেশি, কে বেশি বেশি ভ্যানে যায়। এই অনুসন্ধান থেকে বেরিয়ে আসে জেনারেল মেডিন মেসুদের নাম। সে একসময় প্রতিটি উইকেন্ডে ছুটি কাটাতে ভ্যানে যেত। ভ্যানে তার কোনো নিজস্ব বাড়ি নেই, সুতরাং ভ্যানে গেলে তার ওঠার কথা সেখানকার সবচেয়ে সুন্দর সেনা রেস্ট হাউসে, কিন্তু অধিকাংশ সময় সেনা রেস্ট হাউসে উঠতই না। কোনো কোনো সময় যখন উঠত তখনও সে সেখানে থাকত না। তার ফ্যামিলি রেকর্ড থেকে এটাও জানা যায় না যে তার দাম্পত্য জীবনে কোনো সমস্যা না থাকলেও বিয়েটা তার অমতে হয়েছিল। তার সার্ভিস রেকর্ড থেকে আরেকটি বিষয় জানা যায়, সেটা হলো ভ্যানে তার প্রথম পোস্টিং হওয়ার পর সেখান থেকে তার ট্রান্সফার ঠেকানো এবং তদবির করে কয়েকবার ভ্যানে পোস্টিং নেবার তার একজন সেনা অফিসারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এবং বিভিন্ন সাক্ষ্য থেকে সেনা অফিসার মেডিন মেসুদ বলেই প্রমাণিত হয়েছে। সুতরাং মিসেস গাজেনের গোপন স্বামী হিসেবে জেনারেল মেডিন মেসুদের বিশাল সম্পত্তির সাথে তার আয়ের কোনো সঙ্গতি নেই। এটাও প্রমাণ করে তার অবৈধ আয়ের পেছনে তার কোনো অবৈধ তৎপরতা বা যোগ সাজসের সম্পর্ক আছে। জেনারেল মেডিন মেসুদ চিহ্নিত হবার পর তাকে গ্রেফতারের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু আহমাদ মুসা এই সিদ্ধান্তে বাধা দেয়। বলে যে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু কোন ষড়যন্ত্রে সে যুক্ত, সে ষড়যন্ত্রের প্রকৃতি ও পরিধি কি তা জানা যেতে পারে। অথচ সেসব জানা শাস্তি পাওয়ার চেয়ে অনেক বেশি প্রয়োজন। আহমাদ মুসার এই যুক্তিকে তুর্কি সরকার গ্রহণ করে এবং বিকল্প হিসাবে কি করা যায় সে দায়িত্ব তারা আহমাদ মুসার উপরই অর্পণ করে। সে দায়িত্ব নিয়ে আহমাদ মুসা আজ যাচ্ছে আঙ্গোরায়। কারো এক্সকিউজ মি শব্দে আহমাদ মুসার চিন্তার স্রোতটা বাধা পেয়ে থেমে গেল। সুন্দর সুরেলা কণ্ঠ, মিষ্টি উচ্চারণ। আহমাদ মুসা মুখ চুড়ে চাইল, দেখল তার সামনে দাঁড়িয়ে আছে 20 বছর সুন্দরী একটি মেয়ে। দেখে আহমাদ মুসা চিনতে পারল ইস্কান্দরুন থেকে এই মেয়েটি বিমানে উঠেছে। তার বাম পাশের প্যাসেজের উপরে জানালার কাছের একটা সিটে বসেছিল মেয়েটি। ভ্যান থেকে আহমাদ মুসার বিমানটি উড়ে ইস্কান্দরুনে কয়েক মিনিটের একটা যাত্রা বিরতি করেছিল। ইস্কান্দরুন তুরস্কের ভূমধ্যসাগর উপকূলের একটা গুরুত্বপূর্ণ নৌবন্দর। এটা পর্যটন শহরও, সেই সাথে এটা তুরস্কের কৌশলগত নৌঘাটিও। আহমাদ মুসা মুখ তুলে তাকাতে মেয়েটি বলল, আমি আপনার পাশের সিটে বসতে পারি? আমি স্টুয়ার্ডকে বলেছি। মেয়েটির চোখে মুখে বিব্রত ভাব, কণ্ঠে সংকোচ। মেয়েটির বিব্রত ভাব ও সংকটকে মেকি বলে মনে হল না আহমাদ মুসার। তার চোখের ভাষায় কোনো মতলবের চিহ্ন নেই, তার বদলে আছে অসহায়ত্বের প্রকাশ। আসনটা শূন্য, আমার আপত্তি নেই। থ্যাংক ইউ। মেয়েটি কথা শেষ করল না, প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠেছে তার চোখে মুখে। আমার নাম আবু আহমাদ আবদুল্লাহ। নিজের নাম আহমাদ মুসা বলল। থ্যাংক ইউ মিস্টার আবদুল্লাহ বলে মেয়েটি আহমাদ মুসার পাশের শূন্য সিটে বসে পড়ল। সরি টু ডিস্টার্ব ইউ, আমি এখানে কমফোর্ট ফিল করছিলাম না। বসেই বলল মেয়েটি।
আহমদ মুসা এর আগেই লক্ষ্য করেছে মেয়েটার পাশে সেটি খুবই সুবেশধারী ক্রিমিনাল চেহারার একজন মানুষ। আহমদ মুসা মেয়েটার কথার জবাবে বলল, ওয়েলকাম, আপনার অবশিষ্ট ভ্রমণ সুন্দর হোক। আহমদ মুসার পাশে শূন্য আসনটিতে বসতে গিয়ে বলল মেয়েটি, আমার নাম সানেম, সালিহা সানেম। ধন্যবাদ, বলল আহমদ মুসা। আপনি তো আঙ্কারা যাচ্ছেন? মেয়েটির প্রশ্ন। হ্যাঁ, আঙ্কারা, আহমদ মুসা বলল। আপনি কি সেনাবাহিনীতে চাকরি করেন? জিজ্ঞাসা আবার মেয়েটির। বিস্মিত আহমদ মুসা তাকালো মেয়েটির দিকে, বলল, সেনাবাহিনীতে চাকরির কথা ভাবলেন কি করে? সরি, সেনাবাহিনীর অফিসাররা সাধারণত স্মার্ট হয়, চৌকস হয় এবং শরীরও মেদহীন হয়। আপনিও সেরকম তো, তাই বলছিলাম। মেয়েটি বলল, সরি, আমার ইমেজ আপনাকে বিভ্রান্ত করেছে। আমি সেনাবাহিনীতে চাকরি করি না। আহমদ মুসা বলল। এ সময় ট্রলিতে নাস্তা আসছে। সালিহা সানেমের চোখ ওদিকে গেল। আহমদ মুসা উঠে টয়লেটের দিকে চলে গেল। ফিরে এসে দেখল নাস্তা পরিবেশিত হয়েছে। সালিহা সানেম মদ খাচ্ছে পানির মতো। পুরো এক বোতল সে নিয়ে নিয়েছে। তার নাস্তার সাথেও মদের বোতল দেখল আহমদ মুসা। বিস্মিত আহমদ মুসা বসতেই সালিহা সানেম বলে উঠল, আপনি ছিলেন না, আমি জানিয়েছি, আপনার জন্যেও তাই নিয়েছি। ঠিক করিনি? ধন্যবাদ, বলল আহমদ মুসা। নাস্তা দেওয়া শেষ করে নাস্তার ট্রলি নিয়ে ফিরছিল বিমান ক্রুরা। আহমদ মুসা মদের বোতল ওদের ফেরত দিয়ে বলল, এক গ্লাস ঠান্ডা পানি দিন। ওরা পানি দিয়ে চলে গেল। আমি আমার বোতল শেষ করে ফেললাম আর আপনি ফেরত দিলেন? আমি মদ খাই না, আহমদ মুসা বলল। ডাক্তারের নির্দেশ? কোনো অসুখ বিসুখ? বলল সালিহা সানেম। কোনো অসুখ বিসুখ নয়, আমি মুসলিম, আহমদ মুসা বলল। আমিও তো মুসলিম, বলল সালিহা সানেম। হাসল আহমদ মুসা, বলল, মুসলিম অবশ্যই, কিন্তু মুসলিমদের জন্য মদ নিষিদ্ধ, এটা আপনি মানেন না। আমি কেন? আমার চারদিকের প্রায় সবাই তো মদ খায়, সালিহা সানেম বলল। তারাও মানেন না, বলল আহমদ মুসা। বুঝলাম আপনি ধর্ম মেনে চলেন। আমি আপনাকে আধুনিক মানুষ মনে করেছিলাম, সালিহা সানেম বলল। আবার হাসল আহমদ মুসা, বলল, ধর্ম মানলে বুঝি আধুনিক মানুষ হওয়া যায় না? ধর্ম ও আধুনিকতা কি দুটি ভিন্ন জিনিস? সরি, আমি তো তাই মনে করি। যারা ধর্ম মানে তারা অতীতমুখী। অতীতমুখী হয়ে আধুনিক হওয়া যায় না, বলল সালিহা সানেম। আচ্ছা বলুন তো, যারা ধর্ম মানে তারা কি আধুনিক ডিজাইনের বিল্ডিংয়ে বাস করে না? তারা কি আধুনিক কলকারখানায় তৈরি আধুনিক কাপড়ের ডিজাইনের পোশাক পরে না, যেমন আমি? খাবার টেবিলে কি আধুনিক বাসনকোসন ব্যবহার করেন না? কলেজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সহ সব আধুনিক বিষয় কি তারা পড়ে না? তারা কি নানা ধরনের আধুনিক পেশায় নিয়োজিত নেই? তাদের ঘরে কি কম্পিউটার নেই? তারা কি সব ধরনের আধুনিক কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে না? তারা কি আধুনিক কালের সমৃদ্ধ ভাষা চর্চা করে না? আধুনিক হোটেল রেস্তোরাঁয় খাবার খায় না? পর্যটন দেশ ভ্রমণে তারা কি নেই? তারা কি স্কলারশিপ পায় না? স্কলারশিপ নিয়ে বা নিজ খরচে তারা কি দেশ বিদেশে পড়ছে না? ধর্ম যারা মেনে চলে তাদের মধ্যে বিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক, কবি, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরা কি নেই? আহমদ মুসা থামল। আপনার সব প্রশ্নের জবাব আমার কাছে হ্যাঁ, বলল সালিহা সানেম। সে কিছুটা বিব্রত। তাহলে ধর্ম যারা মানে তারা তো আধুনিক, অতীতমুখী হলো কেমন করে? জিজ্ঞাসা আহমদ মুসার। বিশ্বাসে তারা অতীতমুখী, বলল সালিহা সানেম। হাসল আহমদ মুসা, বলল, সে বিশ্বাসগুলো কি? আল্লাহতে বিশ্বাস করা, সে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর হুকুম অনুসারে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া। আখিরাতে বিশ্বাস করা, ইহজগতের কৃতকর্মের জন্য পরজগতে পুরস্কার অথবা শাস্তি পাওয়া, এসব কি? সালিহা সানেমের চোখে মুখে বিব্রত অবস্থা বেড়ে গেছে। বলল, হ্যাঁ, এসবই। আরও আছে, যেমন বোরকা পরা, ছেলেমেয়েদের মেলামেশাকে বাঁকা দৃষ্টিতে দেখা ইত্যাদি। কণ্ঠ তার শিথিল। ধন্যবাদ কথাগুলো খোলাখুলি বলার জন্য। কিন্তু বলুন তো, আল্লাহতে বিশ্বাস করা যদি অতীতমুখিতা বা পুরাতন পন্থা হয়, তাহলে এর আধুনিক পন্থাটা কি হবে? খুব শান্ত ও নরম কণ্ঠে জিজ্ঞাসা করল আহমদ মুসা। চোখমুখের সেই বিব্রত ভাব নিয়ে সে বলল, না, ঠিক আল্লাহতে বিশ্বাস করা পুরাতন পন্থা বা অতীতমুখিতা নয়। এ বিশ্বাসকে উপলক্ষ করে যে বাড়াবাড়ি করা হয় সেটাই অতীতমুখিতা।
আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি অনুসারেই তো নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, জাকাত দেয়া হয়। এসবকে আপনি কি বলবেন? বলল আহমদ মুসা। নামাজ, রোজা, জাকাত এসব কারো অভ্যাস হিসাবে ভালো জিনিস, কিন্তু এসব নিয়ে যখন বাড়াবাড়ি করা হয়, অন্যের উপর চাপিয়ে দেয়া হয়, এসব না করলে কাফের বলা হয়, তখনই প্রবণতা অন্ধ অতীতমুখী মানসিকতার পর্যায়ে পড়ে যায়। সালিহা সানেম বলল, সমাজে কখনো কখনো কেউ কেউ এটা করেন, কিন্তু আল্লাহ এটা করতে বলেননি। নামাজ রোজার মতো ইবাদতগুলোতে যদি আন্তরিকতা না থাকে, নিজ ইচ্ছা না থাকে, একাগ্রতা না থাকে, তাহলে তো আল্লাহ গ্রহণই করবেন না। কিন্তু একটা কথা বলুন মিস সালিহা সানেম, আপনি যা বিশ্বাস করেন, আপনি যা স্বীকার করেন, তা করা আপনার উচিত কিনা? আহমদ মুসা বলল, অবশ্যই তা করা উচিত, বলল সালিহা সানেম। যদি তা না করেন তাহলে মানুষ আপনাকে কি বলবে? জিজ্ঞাসা আহমদ মুসার। ওয়াদা ভঙ্গকারী বলবে, বিশ্বাস ভঙ্গকারী বলবে, বলল সালিহা সানেম। আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি নিজেকে মুসলিম বলে মনে করেন, তাহলে বিশ্বাসের দাবি, মুসলমান হওয়ার জন্য অপরিহার্য শর্ত হিসাবে যে কাজগুলো, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, সৎ ও পবিত্র জীবনযাপন, হারাম পরিহার করা ইত্যাদি দরকার, সেগুলো না করলে আপনার পরিচয় কি হবে? কি বলবে মানুষ আপনাকে? বলল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে উত্তর দিল না সালিহা সানেম। তার বিস্মিত দৃষ্টি আহমদ মুসার উপর নিবদ্ধ। ধীরে ধীরে মাথা নিচু করল, তারপর মুখ না তুলে আস্তে আস্তে বলল, তার মানে আপনি বলছেন আমি বিশ্বাস ভঙ্গকারী? আর বিশ্বাস ভঙ্গকারী মুসলিম হওয়ার মানে অপরিহার্য শর্ত লঙ্ঘনকারী হিসেবে আমাকে কাফের বলা যায়? বিস্মিত কণ্ঠ সালিহা সানেমের। না মিস সানেম, আমি তা বলছি না। যদিও কাফের শব্দের অর্থ বিশ্বাস বা অস্বীকারী, তবুও এ শব্দ কোনো মুসলিমের উপর প্রয়োগ করা যায় না। কারণ অনেক ক্ষেত্রে একজন মুসলিম নামাজ না পড়লেও, রোজা না করলেও, হারাম খেলেও, পবিত্র জীবনযাপন না করলেও সে তার বিশ্বাস বা ঈমান পরিত্যাগ করে না। কাজে কর্মে ঈমানের প্রকাশ না ঘটলেও ঈমান তার মধ্যে থাকে। তাই তো দেখা যায় বেনামাজি লোক এক সময় নামাজ পড়ে, এক সময় রোজা না করলেও কোনো এক সময় সে একনিষ্ঠ রোজাদার হয়ে যায়। সুতরাং কোনো মুসলিমকে কাফের বলা ঠিক নয়। আহমদ মুসা বলল, ধন্যবাদ, আপনি ঠিক বলেছেন। মুসলিম হিসেবে ইসলামের কোনো অনুশাসন আমি অনুসরণ করি না, এই কথাটা ঠিক। কিন্তু আল্লাহর প্রতি আমার বিশ্বাস নেই, রসুলকে মানি না, এমন চিন্তা মনে কোনো সময় আসেনি। কিন্তু দেখুন, আমার পোশাক পরিচ্ছদ ও আচার আচরণ, চলাফেরা দেখে আমাকে কাফেরের খাতায় নাম দিয়ে দিল। এটাই তো অন্ধত্ব, পশ্চাৎমুখিতা, বলল সালিহা সানেম। হাসল আহমদ মুসা, বলল, ওদের বাড়াবাড়ি আছে ঠিকই, কিন্তু আপনার পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, চলাফেরায় কি বাড়াবাড়ি নেই? সালিহা সানেম একটু ভাবল, বলল, সোসাইটিতে যা প্রচলিত আছে তার বাইরে আমি কিছুই করতে পারি না, কিছুই করি না। এসব আমার বাড়াবাড়ি নয়। আপনি আপনার সোসাইটির একজন, আপনার মতো বহুজন নিয়ে আপনার সোসাইটি। সমাজ বা প্রচলন করে, সমাজে বা প্রচলিত হয়, তাতে সোসাইটির প্রত্যেক সদস্যের অংশ আছে, কিন্তু সে দায় সম্পর্কে আমার কোনো কথা নেই। আমি জানতে চাচ্ছি, আধুনিকতা হিসাবে আপনি যা পড়েন, যা করেন, সে ব্যাপারে আপনার মন কি বলে? আহমদ মুসা বলল, কঠিন প্রশ্ন। এসব ব্যাপারে মন আলাদা কিছু বলে কিনা বুঝিনি, ভেবেও দেখিনি কখনো। আমি যা করছি মন তো তার সাথেই আছে, বলল সালিহা সানেম। আচ্ছা, আপনাদের ক্লাবে আড্ডায় যখন আপনি দেখেন ছেলেরা ফুল ড্রেসে আর মেয়েরা অর্ধনগ্ন বা নামমাত্র পোশাকে, তখন কি আপনার কিছুই মনে হয় না? কেন মেয়েদের এ পোশাক? কার স্বার্থে? সে স্বার্থ কি মেয়েদের? আহমদ মুসা বলল। আহমদ মুসার প্রশ্ন শেষ হলেও তৎক্ষণাৎ উত্তর এলো না সালিহা সানেমের কাছ থেকে। তার মাথাটা নিচু হয়েছে, ভাবছে সে। ধীরে ধীরে মুখ তুলে সালিহা সানেম বলল, আমি বুঝেছি আপনার কথা। আপনি বলতে চাচ্ছেন নারীদের মনোরঞ্জনের উপকরণে পরিণত করা হয়েছে, ভোগের পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে নারীরা। আমি এভাবে কোনোদিন ভাবিনি। আমি মনে করতাম এটা নারীদের অধিকার, স্বাধীনতা। কিন্তু আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। তবে মেনে নেওয়ার জন্যে আরও ভাবতে হবে। অবশ্যই ভাববেন মিস সালিহা সানেম। ইসলাম
বুদ্ধিমত্তা ও জ্ঞান চর্চাকে স্বাগত জানাই। আল্লাহর গোটা সৃষ্টি তো জ্ঞানময়, বিজ্ঞানময়। আহমদ মুসার কথার মাঝখানে সিট বেল্ট বাঁধার ঘোষণা এলো। আঙ্কারায় ল্যান্ড করতে যাচ্ছে বিমান। আহমদ মুসা থেমে যায়, সিট বেল্ট বাঁধায় মনোযোগ দেয়। আহমদ মুসা, সালিহা, সানেমো। ট্যাক্সির সিটে গা এলিয়ে দিয়ে আহমদ মুসা তার গন্তব্য আঙ্গোরার কথায় ভাবছে। আঙ্গোরা একটি সামরিক নগরী, পার্বত্য শহর। এখানে বেসরকারি কিছু লোকও আছে, কিন্তু তারাও সামরিক ব্যক্তিদেরই বংশধর। এখানে কয়েকটা ভালো হোটেল আছে পর্যটকদের জন্যে। সে হোটেলগুলোরই একটিতে আহমদ মুসার জন্য সিট বরাদ্দ হয়েছে একজন পর্যটক হিসেবে। রাস্তার দুপাশে দৃশ্য দেখে মুগ্ধ হল সে। চারদিকটা সবুজ টিলা, সবুজ উপত্যকায় ভরা। গাড়িটা যখন চড়াইয়ে উঠেছে তখন চারদিকে সবুজ দৃশ্য এবং টিলার উপরের ছবির মতো রং বেরঙের বাড়ি চোখ দুড়িয়ে দিচ্ছে। রাস্তার দুধারটাও ছবির মতো সাজানো। ড্রাইভারের কাছ থেকে জানল প্রাইভেট বাড়ি কিছু আছে, কিন্তু রাস্তার দুপাশের অধিকাংশ বাড়ি হোটেল, মোটেল জাতীয়। প্রচুর পর্যটক আসে। তাছাড়া প্রচুর দেশীয় লোক এখানকার নিরিবিলি পরিবেশের ছুটি কাটাতে আসে। আহমদ মুসার গাড়ি একটা সবুজ চড়াই অতিক্রম করছিল। দেখতে পেল দুটি মাইক্রো ও একটা প্রাইভেট কার দাঁড়িয়ে। ওখানে একটা মেয়েকে 5-6 জনে টেনে হেঁচড়ে নিয়ে রাস্তার পাশের একটা মোটেলে ঢুকে গেল। মেয়েটা প্রাণপণে চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও বলে। ড্রাইভার বলল, স্যার, এমনটা এই অঞ্চলে প্রায়ই ঘটে। বাড়িগুলো যেমন সুন্দর লাগছে, এখানে যারা সময় কাটাবার জন্য আসে তারা সবাই কিন্তু এরকম সুন্দর নয়। নানা রকম গ্যাং এখানে আছে, বাইরে থেকেও আসে। অপহরণ ও নানা অপরাধমূলক ঘটনা এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। আহমদ মুসার গাড়িটা চড়াই অতিক্রম করে একটা উপত্যকায় নামছিল। আহমদ মুসার কানে মেয়েটার বাঁচার জন্য প্রাণপণ চিৎকার তখনও বাজছে। হঠাৎ আহমদ মুসার মনে পড়ল মেয়েটার পরনে দেখা নীল প্যান্ট, গোলাপি শার্টের কথা। মানে নীল প্যান্ট আর গোলাপি শার্টই সালিহা সানেমের পরনে ছিল। সেই সাথে আরও মনে পড়ল সালিহা সানেম যে সিট ছেড়ে দিয়ে সরে এসেছিল, সে সিটের পাশের সিটে সুবেশধারী ক্রিমিনাল লোকটার তার লোলুপ দৃষ্টির কথা। মনে পড়ার সঙ্গে সঙ্গে আহমদ মুসা বলল, গাড়ি ঘোরাও ড্রাইভার, ওই মেয়েটাকে যে বাড়িতে নিয়ে গেছে সেখানে চলো। ড্রাইভার বলল, স্যার, ওখানে যেতে হলে 7-8 মাইল ঘুরতে হবে। সামনে আরও 3 মাইল গেলে তবেই আমরা ফিরতি পথে যাওয়ার প্যাসেজ পাব। গাড়ি এখানেই ঘুরিয়ে এই পথেই ব্যাক করো, নির্দেশ দিল আহমদ মুসা। ড্রাইভার ভীত কণ্ঠে বলল, স্যার, তাহলে নির্ঘাত আমাকে জেলে যেতে হবে। গাড়িটাও আটক হয়ে যাবে বহুদিনের জন্যে। আমি সেটা দেখব, গাড়ি ঘোরাও, ধমকে উঠল আহমদ মুসা। ড্রাইভার একবার মুখ ফিরিয়ে আহমদ মুসার দিকে তাকিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। তার মনে মনে বলল, আল্লাহ, এটুকু পথ যেন আমি পুলিশের হাতে পাড়া ছাড়াই অতিক্রম করি। নির্বিঘ্নে পথটুকু পেরিয়ে এলো গাড়ি। যে গাড়িটিতে মেয়েটি তারা তুলেছে তার সামনে মেইন রোডের উপর আহমদ মুসা নেমে পড়ল। ড্রাইভারকে ধন্যবাদ দিয়ে তার হাতে $100 একটি নোট তুলে দিয়ে বলল, তুমি থাকতে পারো, আবার চলেও যেতে পারো। গাড়ি ভাড়া ঠিক হয়েছিল $50। $100 হাতে পেয়ে ড্রাইভার আনন্দে আত্মহারা হলে বলল, স্যার, দরকার হলে আমি সারাদিন এখানে থাকব, আপনার জন্য অপেক্ষা। আহমদ মুসা দৃঢ় পদক্ষেপে এগোলো বাড়িটার দিকে, যেন সেও একজন কাস্টমার ওই মোটেলের। মোটেলের প্রধান গেটে তাকে আটকালো 2 জন নিরাপত্তা প্রহরী। বলল, স্যার, রুম তো খালি নেই, রেস্টুরেন্টে বন্ধ। আহমদ মুসা প্রহরীদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, যারা মেয়েটিকে ভেতরে নিয়ে গেছে আমি তাদের দলের লোক, আমাকে নিয়ে চলো তাদের কাছে। নিরাপত্তা প্রহরীদের একজন বলল, স্যার, আমাদের গেট ছাড়ার অনুমতি নেই, আপনি ভেতরে গিয়ে অন্যদের সাথে কথা বলুন। নিরাপত্তা প্রহরীরা বিশ্বাস করেছে তার কথা। খুশি হলো সে। বাইরে কার সাথে কথা বলছিস তোরা? কাউকে ভেতরে ঢুকতে দিবি না, মোটেল বন্ধ। বলতে বলতে বিপুল বাবু একজন লোক গেটে এসে দাঁড়ালো। নিরাপত্তা প্রহরী 2 জন তাকে স্যালুট করল। একজন বলল, স্যার, এই লোক ওদের সাথে, যেতে চাই। ওই লোকটি আহমদ মুসার দিকে তাকালো সন্দেহের দৃষ্টিতে। বলল, বলুন তো, তাদের সাথে যে মেয়েটি আছে তার পোশাক কেমন? নীল প্যান্ট, গোলাপি শার্ট, বলল আহমদ মুসা। লোকটির 2 চোখ থেকে সন্দেহ সরে গেল। বলল, আসুন ভেতরে। আহমদ মুসা ভেতরে ঢুকল। বলল, ওরা কোথায়? আমাকে নিয়ে চলেন ওদের কাছে, জরুরি কথা আছে। ওদের কি কথা শোনার সময় আছে? যা নিয়ে এসেছে কোটিতে একটা এরকম মেলে না। এরা এখন পাগল তাকে নিয়ে, বলল লোকটি। সেটা আমিও জানি,
বলে আহমাদ মুসা তাকালো মোটেলের দোতলার সিঁড়ির দিকে। সেদিকে যাবার জন্য পা বাড়ালো। আহা, কি করেন, ওরা তো উপরের দিকে নেই। যে চিৎকার আর্তনাদ চলছে তাকে উপরতলায় বলে, ওরা আছে আন্ডারগ্রাউন্ডে। বলে বিশাল বাপু লোকটি এগুলো উপরে ওঠার সিঁড়ির পাশের একটা রুমের দিকে। রুমের দরজা বন্ধ। লোকটি চাবি দিয়ে লক খুলে ঘরে প্রবেশ করল। ঘরে বড় একটি আলমারি। লোকটি এগুলো আলমারির দরজার দিকে। আলমারির দরজা বন্ধ। হাতল ঘুরিয়ে সে আলমারির দরজা খুলে ফেলল। বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, যান, ভেতরে বেসমেন্ট ফ্লোরে তাদের সবাইকে পাবেন। আলমারির দরজা আসলে একটা সিঁড়িমুখের গেট। গেট পেরিয়ে সিঁড়িমুখের স্ট্যান্ডিংয়ে এসে দাঁড়াতেই নারী কণ্ঠের কান্না এবং কথাবার্তা, হাসির শব্দ। পেছনে আলমারির দরজা বন্ধ। আহমাদ মুসা শিকারী বাঘের মতো নিঃশব্দে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগল। নেমে এলো বেসমেন্টে। বিরাট ঘরের দুপাশ জুড়ে এল প্যাটার্নে বেশ কিছু ঘর। সবগুলো ঘরই বন্ধ। কান্নাকাটি, কথাবার্তার শব্দ আসছে শেষ প্রান্তের দিক থেকে। সারিবদ্ধ ঘরগুলো দেয়াল ঘেঁষে নিঃশব্দে এগিয়ে চলল আহমাদ মুসার দিকে। তার জ্যাকেটের দুই পকেটে তার দুই হাত। দুই হাতের তর্জনী, দুই রিভলভারের দুই ট্রিগারে, দুই রিভলভারের মিনি সাইলেন্সার অন করা। কিছুটা এগোনোর পর নিশ্চিত হলো ডান পাশের একটা ঘরের কোণার দিক থেকে কথাবার্তা, কান্নাকাটির শব্দ আসছে দেখে। শিকারী নেকড়ের মতো নিঃশব্দে এগোচ্ছে সে। আরেকটা কক্ষ পার হলেই করিডোরের বাঁকে পৌঁছে যাবে। করিডোরটা ওইখানে বাঁক নিয়ে ডান দিকে এগিয়ে গেছে। যেদিক থেকে কথা ও কান্নাকাটির শব্দ আসছে সেদিকে। করিডোরে পৌঁছাতে আর গজ দুয়েক জায়গা বাকি। হঠাৎ খুবই অস্পষ্ট একটা শব্দে গোটা দেহে শিহরণ জাগল। অজান্তেই থমকে গেল সে। শব্দটা স্পষ্ট হচ্ছে তার কাছে, পদশব্দ, মানে এগিয়ে আসছে কেউ। তার পায়ের শব্দ বলছে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য স্টেপ নিয়ে ফেলছে। এই চিন্তার সাথে সাথে পকেট থেকে রিভলভার সহ ডান হাত বের করে সোজা লম্বা হয়ে বসে পড়ল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে একটা লোহার রড ঘাড়ের উপর দিয়ে মাটিতে গিয়ে আঘাত করল। সে আঘাতের একটা অংশ তার ঘাড়েও অনুভূত হল। ঘাড়টা থেঁতলে যাওয়ার মতো চিনচিন করে উঠল। অন্যদিকে লোহার রডধারী লোকটিও ভারসাম্য রক্ষা করতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল। তার মাথাটা এসে পড়ল আহমাদ মুসার পিঠের উপর। আহমাদ মুসা ঘুরেই রিভলভার চেপে ধরল তার মাথায়। কিন্তু সে সময়ে লোকটির দুই জোড়া পায়ের আঘাত দুই হাতুড়ির মতো এসে পড়ল আহমাদ মুসার মাথায়। উল্টে পড়ে গেল সে। কিন্তু আহমাদ মুসার হাতের রিভলভার তখনই সে ছাড়েনি। লোকটি দুপা দিয়ে আঘাত করে পা দুটি মাটিতে ছুঁড়ে দিয়ে তার উপর ভর করে দক্ষ অ্যাক্রোব্যাটের মতো ঘুরে দাঁড়িয়েছে। কোমর থেকে ছুরি খুলে নিয়ে ছুঁড়ে মারল আহমাদ মুসাকে লক্ষ্য করে। আহমাদ মুসা একপাশে সরে গিয়ে আঘাতটা আড়াল করল। আঘাতটা ব্যর্থ হওয়ার লোকটি পকেট থেকে পিংপং বলের মতো কিছু একটা গোলাকার বস্তু নিয়ে ছুঁড়ে মারার জন্য হাত তুলল। আহমাদ মুসা আর সময় নষ্ট করল না। তর্জনী চেপে বসল ট্রিগারে। সাইলেন্সার লাগানো রিভলভার থেকে নিঃশব্দ গুলি বেরিয়ে গেল লোকটার কপাল দিয়ে ঢুকে মাথাটাকে এফোড় ওফোড় করে দিয়ে। আহমাদ মুসা উঠে দাঁড়ালো। জ্যাকেটটা ঠিক করে রিভলভারটা হাতে নিয়ে এগোলো সামনের দিকে। ঘরটির দেয়ালের শেষ প্রান্তে গিয়ে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে পশ্চিম দিকে এগিয়ে যাওয়া করিডোর দিকে উঁকি দিল। দেখল করিডোরে কেউ নেই। করিডোর দক্ষিণ পাশে একটা দরজা। দরজাটা আধা বন্ধ। ওই ঘর থেকে শব্দগুলো আসছে। আহমাদ মুসা করিডোরে নেমে এলো। নিঃশব্দ পায়ে এগুলো দরজার দিকে। দরজার পাশে দাঁড়ালো সে। কোনো কিছু দেখা যাচ্ছে না, তবে সব কথা, সবার কথা পাচ্ছে, বুঝতে পারছে কিছু একটা ঘটল। মেয়েটা চিৎকার করে কেঁদে উঠল। কান্নারত অবস্থায় বলছে, আমাকে ছেড়ে দাও তোমরা। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। এখন নিঃসন্দেহ হলো যে এটা সালিহা সানেমের কণ্ঠ। সালিহা সানেম থামতে একজন হো হো করে হেসে উঠল। বলল, এত বাহাদুরি কোথায় গেল? তুমি না জেনারেল মেয়ে? কোথায় জেনারেল? ডাকো। আমাদের চেনো না? তোমার বাপের মতো অনেক জেনারেল আমাদের পকেটে আছে। মন্ত্রীরা আমাদের সালাম করে। আমাদের না হলে ওদের একদিনও চলে না। আমাদের কোনো ক্ষতি করনি বলছো? নাইট ক্লাবে আমাদের সাথে নাচতে তো আপত্তি করনি। নেচে গিয়ে আমাদের পাগল করেছ। যখন বললাম এই পাগলকে শান্তি করো, তখন গালিগালাজ শুরু করলে। অত সতী সাধী হলে নাইট ক্লাবে গিয়েছ কেন? মানুষের মনে আগুন লাগিয়েছ কেন? এটা ক্ষতি নয়? সম্ভবত ভিতরে কিছু একটা ঘটল
সালিহা সানেম চিৎকার করে উঠল। আহমাদ মুসা ভাবল আর দাঁড়িয়ে থাকা যায় না। আহমাদ মুসা জ্যাকেটের পকেটে একটা রিভলভার রেখে ডান হাতে একটা রিভলভার বাগিয়ে ধরে এক লাফে দরজায় গিয়ে দাঁড়ালো। নির্দেশ দিল সবাইকে মাথার উপর হাত তুলতে। আহমাদ মুসা কথা শেষ করতে পারল না। তার বাম দিকে কিছু দূরে পিঠের দিকে দাঁড়ানো লোক ঘুরে এসে গুলি করল আহমাদ মুসাকে লক্ষ্য করে। এমন ঘটনা আহমাদ মুসার জন্য অপ্রত্যাশিত ছিল না। আহমাদ মুসা নিজেকে একপাশে সরিয়ে নিয়ে লোকটিকে গুলি করল। লোকটি দ্বিতীয় গুলি করার আগেই বুকে গুলি খেয়ে ভূমিশয্যা নিল। ইতোমধ্যে ঘরের অন্য 5 জনই রিভলভার পকেটে থেকে আহমাদ মুসার বাম হাত রিভলভার সহ বেরিয়ে এসেছে। আহমাদ মুসার ডান হাত গুলি করার সাথে সাথে তার বাম হাতও সক্রিয়। প্রথম গুলি করার পর ডান হাত ও বাম হাতের সাথে যুক্ত। 5 জনের মধ্যে 4 জনই গুলি খেয়ে পড়ে গেল। পঞ্চম লোকটি মানে ক্রিমিনাল চেহারার সুবেশধারী লোকটি সালিহা সানেমের পেছনে দাঁড়িয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। লোকটি তার রিভলভারের নল সালিহা সানেমের মাথায় ঠেকিয়ে দাবি করল যে আহমাদ মুসা তার হাতের রিভলভার ফেলে না দিলে সালিহা সানেমকে গুলি করবে। সে আহমাদ মুসাকে রিভলভার ফেলে দিয়ে হাত তুলে দাঁড়াবার নির্দেশ দেয়। আহমাদ মুসা রিভলভার ফেলে দিয়ে 2 হাত কান পর্যন্ত উঠায়। লোকটি সালিহা সানেমের আড়াল থেকে বেরিয়ে হো হো করে হেসে ওঠে, বলে, তুমি যেই হও তোমার হাতের তারিফ করি। তোমার মতো এত দ্রুত রিভলভার চালানো লোক জীবনে দেখিনি, ওয়েস্টার্ন উপন্যাসে পড়েছে শুধু। লোকটি মুহূর্তের জন্যও সালিহা সানেমের মাথা থেকে রিভলভার সরায়নি। সে আহমাদ মুসাকে নির্দেশ দিল হাত উপরে রেখে দরজা থেকে সরে পশ্চিমের দেয়ালের দিকে চলে যেতে। আহমাদ মুসা বিনা বাক্য ব্যয়ে তাই করল। লোকটি সালিহা সানেমকে দরজার দিকে হাঁটার নির্দেশ দিল। হাঁটতে লাগলো সালিহা সানেম। লোকটিও তার রিভলভারের নল সালিহা সানেমের মাথায় চেপে ধরে চোখ দুটো আহমাদ মুসার উপর নিবদ্ধ রেখে সালিহা সানেমের সাথে হাঁটা শুরু করেছে। আহমাদ মুসা বলল, বৃথায় চেষ্টা করছো, তোমার বাঁচার উপায় নেই, একবার দরজার দিকে তাকাও। লোকটি ফাঁদে পড়ে গেল। সত্যি সে সঙ্গে সঙ্গে চোখ ফেরালো দরজার দিকে। এটুকু সুযোগ আহমাদ মুসা চাচ্ছিল। লোকটি চোখ ফেরাতে আহমাদ মুসা মাথার পেছনে জ্যাকেট গোপন পকেট থেকে রিভলভার ডান হাতে তুলে নিয়ে গুলি করল। আহমাদ মুসা গুলি করেছিল লোকটির রিভলভার ধরা হাতে। অসম্ভব ক্ষিপ্র লোকটিও সে দরজার দিকে চোখের একটা পলক ফেলেই বুঝতে পেরেছে তাকে ফাঁদে ফেলা হয়েছে। সঙ্গে সঙ্গে সে তার রিভলভার ধরা হাত মুখ একই সাথে আহমাদ মুসার দিকে ঘুরিয়েছে। তার ফলে তার হাতটা আগের জায়গা থেকে সরে এসেছে, আর তার জায়গায় গিয়ে সেট হয়েছে তার মাথা। হাতের বদলে মাথায় গুলি খেল লোকটা। দেহটা পাক খেয়ে পড়ে গেল মেঝেতে। মেয়েটা ছুটে এসে আহমাদ মুসার সামনে ডুকরে কেঁদে উঠল। আহমাদ মুসা সালিহা সানেমের মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও বোন, আর কোনো ভয় নেই। সালিহা সানেমের বোধ এতক্ষণে যেন ফিরে এসেছে। বিব্রতকর এক অস্বস্তিতে কুকড়ে গেল সে। আহমাদ মুসা বলল, জ্যাকেটটা পরে নাও। তার গায়ের গোলাপি শার্ট টুকরো টুকরো অবস্থায় মেঝেতে পড়া। আহমাদ মুসা হাতের রিভলভারটা পকেটে পুরে ডান হাতের রিভলভার বাগিয়ে ধরে বেরোনোর জন্য পা বাড়িয়ে বলল, এসো। সালিহা সানেম আহমাদ মুসার পেছনে পেছনে চলতে লাগল। আহমাদ মুসা উপরে গ্রাউন্ড ফ্লোরে উঠে এলো। রিসেপশন কাউন্টারে পেল বিপুল বাবু লোকটাকে। আহমাদ মুসা এগোলো তার দিকে। বিপুল বাবু লোকটি আহমাদ মুসার হাতে রিভলভার, মেয়েটাকে বেঢপ জ্যাকেট পরা বিধ্বস্ত অবস্থায় দেখে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে উঠে দাঁড়ালো। আপনাদের আন্ডারগ্রাউন্ডটা ক্রিমিনালদের আড্ডাখানা, তাই না? ক্রিমিনালদের সাথে তাহলে ক্রিমিনালদের যোগ আছে। এখানকার থানার ফোন নম্বর দিন, ধমকে সুরে বলল আহমাদ মুসা। লোকটি পুলিশের কথা শুনে আর্তনাদ করে বলল, ও স্যার, বিশ্বাস করুন, আমরা প্রাণের ভয়ে ওদের কথা শুনতে বাধ্য হই। আমরা ক্রিমিনাল নই, আমরা ব্যবসায়ী। পুলিশের টেলিফোন নম্বরটা দিন, তাদের কাছে আপনার এই কথাগুলো বলবেন, আহমাদ মুসা বলল। বিপুলবাবু লোকটি আহমাদ মুসার সামনে এসে হাত জোর করে বলল, স্যার, পুলিশকে ডাকবেন না দয়া করে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আন্ডারগ্রাউন্ড ফ্লোরে 6-7টা লাশ পড়ে আছে, পুলিশ না এলে এগুলোর কি হবে? 6-7টা লাশ উচ্চারণ করল বিপুলবাবু লোকটি, তার 2 চোখ ছানা বড়া। তারপর বলল, ও গড, বলে বসে পড়ল সে। পুলিশের নম্বর দিলেন না? আমি থাকা অবস্থায় পুলিশ এলে আপনাদেরই ভালো হতো, বলল আহমাদ মুসা। তড়িঘড়ি করে উঠল বিপুলবাবু লোক, বলল, স্যার, দিচ্ছি টেলিফোন। বলে এসে ছুটল রিসেপশন টেবিলে। ইন্ডেক্স থেকে নম্বর বের করে নিজে ডায়াল করল। বলল, স্যার, রিং হচ্ছে, টেলিফোন নিন আপনি। তুমিই জানাও পুলিশকে।
আসতে বলো তাড়াতাড়ি। আহমাদ মুসা বলল, ধন্যবাদ স্যার, সেই ভালো। আমি বলছি পুলিশকে। বলল বিপুলবাবু লোকটি। 7-8 মিনিটের মধ্যে পুলিশ চলে এলো। একজন পুলিশ অফিসার 5-6 জন পুলিশ নিয়ে রিসেপশন লাউঞ্জে প্রবেশ করল। কি মিস্টার নাদির, কি ঘটিয়েছেন আপনি? কোথায় খুন, কোথায় লাশ? লাউঞ্জে দাঁড়িয়ে পুলিশ অফিসারটি বিপুলবাবু লোকটিকে লক্ষ্য করে বলল। তড়িঘড়ি ছুটে এলো নাদির নামের লোকটি। বলল, স্যার আমি ঘটাইনি, ওরা সাক্ষী। আহমাদ মুসাদের দেখিয়ে বলল, সেই। আহমাদ মুসা, সালিহা সানেম তখন বসে রিসেপশনের সামনে দুটি সোফায়। পুলিশ অফিসার তাকালো তাদের দিকে। খুনের সময় আপনারা ছিলেন? জিজ্ঞেস করল পুলিশ অফিসার। ছিলাম, শুধু তাই নয়, যাদের লাশ পড়ে আছে তাদের আমিই খুন করেছি, বলল আহমাদ মুসা। আপনি তাহলে পালাননি কেন? পালাবো কেন? লাশ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য বসে আছি, বলল আহমাদ মুসা। পুলিশ অফিসার তাকালো আহমাদ মুসার দিকে, বলল, আপনি খুন করেছেন কেন? আহমাদ মুসা তাকালো নাদিরের দিকে, বলল, বলুন মিস্টার নাদির। পুলিশ অফিসারকে সব খুলে বলুন। পুলিশ অফিসারকে বলল কিভাবে 7-8 জন লোক ক্রন্দনরত সালিহা সানেমকে হোটেলে নিয়ে এলো, কিভাবে অস্ত্রের মুখে তাদের বাধ্য করলো বেজমেন্টের রুম ছেড়ে দিতে, তারপরে সমস্ত ঘটনা। পুলিশ অফিসার ঘুরল আহমাদ মুসার দিকে, বলল, চলুন আমাদের সাথে, লাশগুলো আগে দেখব। আমরা এখানে বসে আছি, মিস্টার নাদিরকে নিয়ে আপনারা দেখে আসুন, আহমাদ মুসা বলল ঠান্ডা কণ্ঠে। পুলিশ অফিসার ইতস্তত করছিল। আহমাদ মুসা হাসল, বলল, পালানোর ইচ্ছা থাকলে আগেই পালাতাম। এখনও পালাতে পারি, আপনারা কয়েকজন আমাদের আটকাতে পারবেন না। পুলিশ অফিসার মুহূর্ত কয়ে আহমাদ মুসার দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে আপনারা বসুন, আমরা আসছি। নিয়মানুসারে একজন পুলিশ এখানেই থাকবে, নিয়ম তো আপনাদের পালন করতেই হবে, বলে হাসল আহমাদ মুসা। একজন পুলিশ অফিসার অন্য পুলিশ সদস্য মিস্টার নাদিরকে নিয়ে বেজমেন্টে গেল, ফিরে এলো মিনিট 10 পরে। আহমাদ মুসা বলল, ভিকটিম এ মেয়ের জবানবন্দি নিয়ে নিন, আমরা চলে যাব। কিন্তু আপনাদের যে থানায় যেতে হবে, পুলিশ অফিসার বলল। থানায় যাবার দরকার নেই, আপনি মেয়েটার জবানবন্দি নেবেন, আপনারা মামলা দায়ের করবেন, আপনারা ডাকলে মেয়েটি সাক্ষ্য দেবার জন্য আসতে পারে, আহমাদ মুসা বলল। কিন্তু নিয়ম হলো, কথা বলতে শুরু করেছিল পুলিশ অফিসার। আহমাদ মুসা পুলিশ অফিসারকে থামিয়ে দিয়ে বলল, এটাও নিয়ম। পুলিশ অফিসারের মুখে অসন্তোষ ফুটে উঠল, বলল, আমরা যে নিয়মের কথা বলবো সেটাই মানতে হবে। আহমাদ মুসা সালিহা সানেমের দিকে তাকিয়ে বলল, তোমার আইডি কার্ডটা দাও তো। সালিহা সানেম তার আইডি কার্ড বের করে আহমাদ মুসার হাতে দিল। আহমাদ মুসা নিজের আইডি কার্ড বের করে দুটি আইডি কার্ড পুলিশ অফিসারের সামনে তুলে ধরে বলল, আপনি ঠিকানা ও টেলিফোন নম্বর লিখে নিন, দরকার হলে গিয়ে আমাদের অ্যারেস্ট করে নিয়ে আসবেন। এখন আমাদের হাতে সময় নেই, আমরা চললাম। পুলিশ অফিসার দুটি আইডি কার্ড দিকে নজর বুলিয়েই চমকে উঠল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আহমাদ মুসাকে স্যালুট করল, বলল, স্যার মাফ করুন, আপনাদের পরিচয় জানলে এসব বলতাম না। স্যার আমি ম্যাডামের জবানবন্দি লিখে নিচ্ছি, একটু সময় দিন। সালিহা সানেমের আইডি কার্ডে তার পরিচয় দেয়া ছিল আঙ্গোরা মিলিটারি স্টাফ কলেজের ট্রেনি জেনারেল মেডিন মেসুদের মেয়ে। আর আহমাদ মুসার আইডি কার্ডে পরিচয় লেখা ছিল ভিভিআইপি সিকিউরিটি পার্সোনাল। তার কার্ডে ইনস্ট্রাকশন ছিল, কার্ড হোল্ডার সব জায়গায় অ্যাক্সেস পাবেন এবং যে সহযোগিতা তিনি চাইবেন তা তাকে দিতে হবে। কার্ডে তুরস্কের পুলিশ প্রধান নাজিম এরকেন এবং তুরস্কের অভ্যন্তরীণ সিকিউরিটি প্রধান জেনারেল মোস্তফা কামালের দস্তখত। ঠিক আছে, ওর জবানবন্দি লিখে নিন, আমিও আমার ছোট্ট একটা মন্তব্য লিখে দেব, বলল আহমাদ মুসা পুলিশ অফিসারের কথার জবাবে। ধন্যবাদ স্যার, বলে পুলিশ অফিসার নিজেই লিখতে বসে গেল।